স্টুডেন্টস, আমরা আরও একবার হাজির হয়েছি একটা নতুন ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। জানব প্রোনাউনকে কয় ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটা ভাগকে আমরা ডিটেলসে আলোচনা করব এবং সঠিক উদাহরণের মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরার চেষ্টা করব। আসুন শুরু করা যাক। প্রোনাউন কথাটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে প্রো আর একটা হচ্ছে নাউন। প্রো কথার অর্থ হলো ইনস্টিড অফ, অর্থাৎ পরিবর্তে। তাহলে কার পরিবর্তে? নাউনের পরিবর্তে। অর্থাৎ নাউনের পরিবর্তে যে সমস্ত শব্দ ব্যবহৃত হয়, যে ওয়ার্ড ব্যবহৃত হয়, তাকে বলা হয় প্রোনাউন। নাউনের পরিবর্তে কেন ব্যবহৃত হবে? আসলে কোনো একটা স্টোরি বা কোনো একটা গল্প বা কিছু লেখার সময় কোনো একটা ব্যক্তি সম্বন্ধে যদি আমরা বারবার একই কথা বলতে থাকি, ধরুন অমল সম্বন্ধে আমরা কিছু বলছি, অমল ভালো ছেলে, অমল স্কুলে যায়, অমল নিয়মিত পড়াশোনা করে। এই যে বারবার অমল অমল বললে শুনতে খারাপ লাগে, তখন আমরা কি করি? অমলের পরিবর্তে একটা ওয়ার্ড ইউজ করি, সেটা হলো হি, অর্থাৎ সে। তখন আমরা কি করি? একবার অমল বলে তারপর হি বা সে কথাটা বারবার ইউজ করতে থাকি, এতে শুনতে ভালো লাগে। এটাই হচ্ছে প্রোনাউন, নাউনের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে। সেগুলো কি হতে পারে? যেমন আই, ইউ, হি, সি, দে, ইয়োর্স, আস, হুজ, দ্যাট। বিভিন্ন রকম প্রোনাউন হয়। প্রোনাউন কি সেটা আমি আরও একটা আগে ভিডিওতে আলোচনা করেছি, যার লিঙ্ক আপনারা উপরে পেয়ে যাবেন। এই যে প্রোনাউনকে 9 ভাগে ভাগ করা যায়। সেগুলো কি? পার্সোনাল প্রোনাউন্স, possessive pronouns, demonstrative pronouns, relative pronouns, interrogative pronouns, reflexive pronouns, distributive pronouns, indefinite pronouns এবং reciprocal pronouns। চলুন প্রত্যেকটা ভাগকে আমরা ডিটেলস আলোচনা করি এবং সঠিক উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। তবে যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, এতে আপনারা নিয়মিত গ্রামার শিখতে পারবেন। লাইক করতে ভুলবেন না, বেলটা অবশ্যই টাচ করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। চলুন তাহলে ডিটেলসে আলোচনা করা যাক। 1 নম্বরে হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স। নামের মধ্যে কিন্তু পার্সোনাল প্রোনাউন্স বলতে কি সেটা বোঝা যাচ্ছে। প্রত্যেকটা ভাগের ক্ষেত্রে কিন্তু এটাই দেখবেন। পার্সোনালকে আমরা কি বলতে পারি? পার্সন নিয়ে এটা হচ্ছে পার্সোনাল। পার্সন কি? আমরা জানি পার্সন হচ্ছে 3 রকম, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। এই যে 3টে পার্সন, এই 3টে পার্সনই হচ্ছে এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে পড়ছে। ফার্স্ট পার্সনে কি পড়ে? সিঙ্গুলার নাম্বারে আই, প্লুরাল নাম্বারে উই। সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল দুটোতেই কিন্তু ইউ। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে কি হয়? হি, সি, ইট এবং প্লুরালে হয় দে। এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন্স, এটা আপনারা জানেন। কিন্তু এই প্রোনাউনগুলো ব্যবহারের একটা নিয়ম আছে। কোন পার্সন, একই সেন্টেন্সে যদি 3টে পার্সন ইউজ হয়, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড, কিন্তু সেটা আপনারা কোনটা আগে কোনটা পরে লাগাবেন তার নিয়মটা হলো প্রথমে সেকেন্ড পার্সন ইউজ হয়, তারপর থার্ড পার্সন এবং লাস্টে ফার্স্ট পার্সন। একটা এক্সাম্পল দেখুন, ইউ, হি অ্যান্ড আই প্লেড দেয়ার। এখানে কিন্তু আই, ইউ অ্যান্ড হি প্লেড দেয়ার হবে না, সবসময় সেকেন্ড পার্সন আগে, তারপর থার্ড পার্সন এবং লাস্টে ফার্স্ট পার্সন বসাবেন। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি 3টের ভেতরে 2টো পার্সন থাকে তখন কি করবেন? যে পার্সনটা থাকবে না সেটা বাদ দিয়ে
বাকি দুটো যেমন আছে সেরকমভাবেই লিখতে হবে। ধরুন সেকেন্ডটা নেই, তাহলে থার্ড এবং ফার্স্ট থাকলে প্রথমে থার্ড তারপরে ফার্স্ট। এবার ধরুন থার্ড নেই, তাহলে প্রথমে সেকেন্ড তারপরে ফার্স্ট বসবে। এইভাবেই কিন্তু বসাতে হবে। নাম্বার 2, পসেসিভ প্রোনাউন্স। এখানেও কিন্তু নামটা যদি আমরা একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো। পসেসিভ প্রোনাউন্স অর্থাৎ যেখানে অধিকারের ব্যাপার থাকবে। তাহলে কী হচ্ছে এখানে? পসেসেন্স অফ দ্য পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ যে পার্সোনাল প্রোনাউন একটু আগে আমরা পড়লাম সেই পার্সোনাল প্রোনাউনের যে অধিকার বোঝানো হয় যে ওয়ার্ড দ্বারা, সেটাই হচ্ছে কি পসেসিভ প্রোনাউন্স। অর্থাৎ যে প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউনের অধিকার বোঝায় সেগুলো কী হতে পারে? মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলো। এক্সাম্পল দেখুন, দিস বুক ইজ মাইন। এই যে মাইন, তার মানে এই বইটার অধিকার, আমার অধিকারে আছে, এটা আমার বই, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন্স। দিস হাউস ইজ দেয়ার্স। এই যে দেয়ার্স, হাউসটা কাদের? দেয়ার্স, তাদের, এটাই হচ্ছে কি পসেসিভ প্রোনাউন্স। দেখবেন আরও কিছু ওয়ার্ড আছে সেগুলো অধিকার বোঝায়, যেমন মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার। কিন্তু এখানে একটা অন্য গল্প আছে, সেটা কি? এগুলো নাউনের আগে বসে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তাই এদেরকে কিন্তু পসেসিভ প্রোনাউন বলা হয় না, পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আবার বলি, এগুলো যেহেতু নাউনের আগে বসে তার জন্য এগুলোকে পসেসিভ প্রোনাউন্স না বলে পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এক্সাম্পল দেখুন, দিস ইজ মাই বুক। তাহলে বুকটা কার? মাই, কিন্তু যেহেতু বুকের আগে বসেছে মাইটা, তার জন্য এটাকে প্রোনাউন না বলে আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ বলবো। এটা একটু খেয়াল রাখবেন। 3 নম্বর প্রোনাউন হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন্স। ডিমনস্ট্রেটিভ কথার অর্থ কি? নির্দেশক। অর্থাৎ বুঝতেই পারছেন এই ধরনের প্রোনাউন্সগুলি কী হবে? কিছু নির্দেশ করবে। যেমন দেখুন, দিস, দ্যাট, দিস, দোজ, সাচ, সো। মেনলি দিস, দ্যাট, দিস, দোজ, এটা একটু বেশি করে মনে রাখবেন। এগুলো যখন একা ব্যবহৃত হয়, আবার বলি, এই প্রোনাউনগুলো যখন একা ব্যবহৃত হয় তখন তাকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন্স বলা হয়। এক্সাম্পল দেখুন, দিস ইজ মাই কার। এই যে দিস একা ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন্স, এটা নির্দেশ করছে মাই কার, আমার গাড়িটাকে। দোজ আর ইয়োর ডগস। এই যে দোজ নির্দেশ করছে ওই কুকুরগুলোকে, এগুলোকে বলা হয় ডিমনস্ট্রেটিভ প্রোনাউন্স। কিন্তু একা ব্যবহৃত না হলে কী হবে? দেখুন, কিন্তু ওয়ার্ডগুলো যখন নাউনের আগে বসে তখন তাকে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। তার মানে যদি একা ব্যবহৃত হয় তখন তাকে ডিমনস্ট্রেটিভ প্রোনাউন্স বলবো, কিন্তু একা ব্যবহৃত না হলে তাকে ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলা হবে। যেমন দেখুন, দিস কার ইজ মাইন। দিস কার অর্থাৎ কার নাউনের আগে বসছে, তার জন্য এটা কিন্তু প্রোনাউন নয়, এটা অ্যাডজেক্টিভ। দোজ পেন্স, পেন নাউনের আগে বসছে, দোজ পেন্স আর হার্স, যেহেতু পেনের আগে বসছে তার জন্য এটা হচ্ছে কি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তবে অবশ্যই মনে রাখবেন যে দিস, দ্যাট, দিস, দোজ এগুলো একা ব্যবহৃত হলে তবেই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হবে। 4 নম্বর হলো রিলেটিভ প্রোনাউন্স। রিলেটিভ কথা থেকে বুঝতে পারছেন যে সম্পর্কের ব্যাপার থাকবে এখানে। এখানে কি হয়, এই ধরনের প্রোনাউনগুলো দুটো বাক্যের মধ্যে লিঙ্কার হিসাবে কাজ করে, সংযোজক হিসাবে, এবং বাক্যগুলির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। যেমন হু, হুইচ, হোয়াট, হুম, হুজ, দ্যাট, এগুলোকে রিলেটিভ প্রোনাউন বলা হয়। এগুলি কী করে?
ক্লজের সঙ্গে নাউনের একটা সম্পর্ক স্থাপন করে। দুটো ক্লজের মধ্যে সম্পর্ক স্থাপন, দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এই ওয়ার্ডগুলি রিলেটিভ প্রোনাউন্স এবং এর আগে দেখবেন একটা নাউন থাকবে, কোনো একটা ওয়ার্ড থাকবে, সেটাকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট। এক্সাম্পলে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আই নো দ্য বয় হু কেম। এখানে দেখুন দুটো পার্ট আছে ক্লজে, একটা হচ্ছে আই নো দ্য বয় আর একটা হু কেম। এখানে দেখুন দুটো পার্টকে কি করেছে? হু কানেক্ট করেছে। এখানে হু লিঙ্কার হিসেবে কাজ করছে এবং তার আগে অবশ্যই দেখুন একটা নাউন আছে, বয়। এই বয়টাকেই বলা হচ্ছে অ্যান্টিসিডেন্ট এবং হুটা হচ্ছে এখানে কি? রিলেটিভ প্রোনাউন্স, কারণ এটা দুটো পার্টের মধ্যে একটা সংযোগ স্থাপন করছে। নেক্সট এক্সাম্পলও দেখবেন একই রকমই। দিস ইজ দ্য পেন হুইচ আই লস্ট। দুটো পার্ট হুইচ দিয়ে কী হচ্ছে? কানেক্ট হচ্ছে, সম্পর্ক স্থাপন হচ্ছে এবং তার আগে একটা পেন আছে, এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। নেক্সট, দ্যাট ইজ দ্য ডগ দ্যাট আই লাভ। দেখুন ডগ, দ্যাট ইজ দ্য ডগ এবং আই লাভ দুটোকে দ্যাট দিয়ে যুক্ত করা হয়েছে। এটাই হচ্ছে কি? রিলেটিভ প্রোনাউন। এদেরকে কনজাংটিভ প্রোনাউনও কিন্তু বলা হয়, কারণ যেহেতু এরা কনজাংশনের মতো কাজ করে, একটা সংযোগ স্থাপন করে, তার জন্য এদেরকে কনজাংটিভ প্রোনাউনও বলা হয়ে থাকে। নাম্বার 5, ইন্টারোগেটিভ প্রোনাউন্স। ইন্টারোগেটিভ শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটা নিশ্চয়ই কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে। এটাই তাই। এই সমস্ত প্রোনাউন কি হয়? প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য ব্যবহৃত হয় এবং এই ইন্টারোগেটিভ প্রোনাউন কি দেখবেন বাক্যের ঠিক প্রথমে ব্যবহৃত হচ্ছে, শুরুতেই কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন লাগানো হয়। এগুলো কি? হু, হুইচ, হোয়াট, হুম, হুজ। এগুলো দেখবেন বাক্যের প্রথমে বসে কিছু জিজ্ঞাসা করে, কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, তার জন্য এদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন্স বলা হয়। যেমন হু আর ইউ, প্রথমেই দেখুন হু বসেছে এবং কিছু জিজ্ঞাসা করছে, লাস্টে কোয়েশ্চেন মার্ক আছে, তার জন্য এগুলোকে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন্স। হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, এখানে হুইচটা ইন্টারোগেটিভ প্রোনাউন। হোয়াট ইজ ইয়োর ফাদার, হুম ডু ইউ লাইক, এগুলো সবই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে আরও একটা জিনিস মনে রাখতে হবে, রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন ওয়ার্ডগুলো সেম, কিন্তু ব্যবহার কোথায় হচ্ছে তার উপরে নির্ভর করে এর ভাগটা করা হয়েছে। যদি মাঝখানে ব্যবহৃত হয় এবং লিঙ্কার হিসাবে কাজ করে তাহলে সেটা হবে রিলেটিভ প্রোনাউন, কিন্তু সামনে যদি বসে এবং কিছু জিজ্ঞাসা করে তখন সেটা হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এটা অবশ্যই মনে রাখবেন। নাম্বার 6, রিফ্লেক্সিভ প্রোনাউন্স। রিফ্লেক্সিভ কথার অর্থ হলো আত্মবাচক, অর্থাৎ যে জিনিসটা নিজের সেটাই হচ্ছে রিফ্লেক্সিভ। এখানে কি হয়, এক বচনে দেখবেন এই সমস্ত প্রোনাউনের শেষে সেলফ কথাটা লাগানো থাকে এবং বহু বচনে সেলফস কথাটা লাগানো থাকবে। এটাই কিন্তু চেনার মূল ওয়ার্ড, যে সেলফ এবং সেলফস এই দুটো কথা কিন্তু এই প্রোনাউনের শেষে লাগানো থাকবে। এই ধরনের প্রোনাউনকে এমফ্যাটিক প্রোনাউন্সও বলা হয়ে থাকে। তবে রিফ্লেক্সিভ এবং এমফ্যাটিকের মধ্যে একটু তফাৎ আছে, আগে আমরা এক্সাম্পলগুলো দেখে নিই, তারপরে ওটা নিয়ে ডিটেলসে আলোচনা করছি। এই প্রোনাউনগুলো কি? সিঙ্গুলার যখন বসে তখন কি হতে পারে? মাই সেলফ, নিজের অধিকার বোঝাতে, ইয়োর সেলফ, হিমসেলফ, হার সেলফ, ইট সেলফ, এগুলো সিঙ্গুলারে বসে। প্লুরাল হলে সেলফ হয় না, তখন সেলফস হয়ে যায়। আওয়ার সেলফস, ইয়োর সেলফস, দেম সেলফস। এই সেলফ এবং সেলফস দেখলেই কিন্তু বুঝতে পারবেন এগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন্স, যাকে এমফ্যাটিক প্রোনাউন্সও বলা হয়ে থাকে। কিন্তু দুটোর মধ্যে তফাৎটা আসুন দেখে নেই। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো
মনে রাখবেন সবসময় পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট হিসাবে ব্যবহৃত হবে। আবার বলি, রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি পার্সোনাল প্রোনাউনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন দেখুন, ইউ হার্ট ইয়োর সেলফ, অবজেক্ট হচ্ছে। আই লস্ট মাই সেলফ, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন্স। এমপ্যাথিক প্রোনাউন্স একই রকম দেখতে এবং ওইগুলোই, কিন্তু ব্যবহারটা একটু আলাদা। এখানে কী হবে, এমপ্যাথিকের ক্ষেত্রে এই প্রোনাউনগুলি নাউন এবং প্রোনাউনের সাথে ব্যবহৃত হয়, একা ব্যবহৃত হয় না। রিফ্লেক্সিভের ক্ষেত্রে ওরা আলাদাভাবে ব্যবহৃত হচ্ছে, কিন্তু এখানে নাউন বা প্রোনাউনের সাথে ব্যবহৃত হবে। যেমন দেখুন, আই মাইসেলফ, মাইসেলফটা ঠিক আয়ের পরেই ব্যবহৃত হচ্ছে। আই মাইসেলফ স দ্য গার্ল, আই স দ্য গার্ল হার সেলফ, তখন হার সেলফটাকে গার্লের পরেই ব্যবহৃত হচ্ছে। তাহলে বুঝতে পারছেন দুটোর মধ্যে তফাৎটা কি, একটু মনে রাখলেই কিন্তু সহজেই বুঝতে পারবেন ব্যাপারটা। নাম্বার 7, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। ইচ, আইদার, নাইদার, এগুলোকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স বলা হয়। এগুলো কি করে, কোনো ব্যক্তি বা বস্তুকে দল থেকে পৃথক করে। অর্থাৎ এরা কোনো একটা দলের মধ্যে আছে, কিন্তু সেন্টেন্সে বুঝতে পারবেন যে এই ওয়ার্ডগুলো ইউজ হলে তারা দল থেকে আলাদা হয়ে যায়। আরও একটা জিনিস মনে রাখতে হবে, এই প্রোনাউনগুলো কিন্তু সবসময় সিঙ্গুলার ভার্ব নেই, প্লুরাল ভার্ব হয় না, সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। এক্সাম্পল দেখুন, ইচ অফ দ্য বয়েজ হ্যাজ ডান দিস ওয়ার্ক। ইচ অফ দ্য বয়েজ অর্থাৎ বয়েজের একটা গ্রুপ ছিল, কিন্তু সেখান থেকে প্রত্যেকটা বয়কে আলাদা করা হচ্ছে, যে বালকদের দলের মধ্যে প্রত্যেকে কাজটা করেছে। তার মানে আমরা দল থেকে প্রত্যেককে আলাদা আলাদা করে দিতে পারছি। আইদার অফ ইউ মে সিং, তাহলে বুঝতে পারলেন যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের ক্ষেত্রে কী হবে, সিঙ্গুলার ভার্ব এরা গ্রহণ করবে এবং এরা কোনো ব্যক্তি বা বস্তুকে দল থেকে পৃথক করে দেয়। নাম্বার 8, ইনডিফিনাইট প্রোনাউন্স। ইনডিফিনাইট কথাতেই বুঝতে পারছেন অনির্দিষ্ট। এখানে কি হয়, এই প্রোনাউনগুলো কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। আবার বলি, কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এগুলো কী কী হতে পারে, এনি, ওয়ান, নান, মেনি, ফিউ, অল, সাম, অ্যানাদার, আদার, অড, নট, সেভারাল। এই যে প্রোনাউনগুলো, এগুলো হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন্স। এক্সাম্পলে দেখুন, এনি অফ দ্য কালার্স উইল ডু, অর্থাৎ কালারের মধ্যে যে কোনো কালারই এটা করতে পারে। তার মানে কোনো নির্দিষ্ট কালারকে বোঝাচ্ছে না, যে কোনো একটা রঙ এটা করতে পারে। একই রকমভাবে নান অফ দ্য বয়েজ ওয়ার ইন্টেলিজেন্ট, কোনো ছেলেদের মধ্যে কেউই কিন্তু মেধাবী ছিল না, তার মানে কোনো নির্দিষ্ট কাউকে বোঝাচ্ছে না। ওয়ান মাস্ট ডু ওয়ানস ডিউটি, অবশ্যই একজনের তার নিজের কাজ করা উচিত। কে করবে সেটা নির্দিষ্ট নয়, এখানে যে কোনো কারোর কথাই বলা হচ্ছে। তাহলে কি বুঝলাম, ইনডিফিনাইট প্রোনাউন্সের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় না, সাধারণভাবে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়। এবং এই প্রোনাউনের যে ওয়ার্ড, এইগুলো মনে রাখলে কিন্তু সহজেই বুঝতে পারবেন এগুলো। লাস্ট প্রোনাউন হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন্স। এই প্রোনাউনগুলো কি হয়, দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে একটা সম্পর্ক বোঝায়। এটা মনে রাখা আরও সোজা, কারণ এটা মাত্র দুটো আছে, এক হচ্ছে ইচ আদার আর একটা হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদারের অর্থ হলো একে অপরকে। এটা কি হয়, সাধারণত দুটো ব্যক্তির মধ্যে সম্পর্ক বোঝায়, যে দুটোর মধ্যে কেমন সম্পর্ক আছে, ইচ আদার। যেমন দেখুন, উই লাভ ইচ আদার এ লট, আমরা একে অপরকে খুব ভালোবাসি, তার মানে দুজনের মধ্যে একটা সম্পর্ক থাকছে। ওয়ান অ্যানাদারের ক্ষেত্রে কি হয়, দুইয়ের অধিক হবে এখানে, একে অন্যকে, এখানে দুই নয়, দুইয়ের বেশি। দ্য বয়েজ ফট উইথ ওয়ান অ্যানাদার, অর্থাৎ বালকেরা কী করলো,
একে অপরের সঙ্গে মারপিট করছিল। কে কার সঙ্গে, দুজনে নয়, অনেকেই ছিল, তারা প্রত্যেকের সঙ্গেই প্রায় মারামারি করছিল। শুধু এইটুকু তফাৎ, ইচ আদারে দুইজনের মধ্যে এবং ওয়ান অ্যানাদারে দুইয়ের অধিক হবে। আশা করি প্রোনাউনের ভাগগুলো আপনারা সহজেই বুঝতে পেরেছেন। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।